আমন্ত্রণ দুপুরের এসএটিভি সংবাদে, সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম। 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশপাশের এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক, দেশের পথে শেখ হাসিনা। দূষিত বায়ুর দিক থেকে এখন বিশ্বের দ্বিতীয় নগরী ঢাকা, প্রতি বছর মারা যাচ্ছে 1.25 লাখ মানুষ, অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব। টানা 6 দিন বন্ধ রাখার পর রাজধানীর কোথাও কোথাও মাংস বিক্রি শুরু, সচিবালয়ে ব্যবসায়ীদের 4 দফা দাবি পেশ, বিকেলে বৈঠক। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বইমেলা প্রাঙ্গণে 4 স্তরের নিরাপত্তা থাকবে, জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ধরনের হামলার শঙ্কা নেই। নিরাপত্তায় 8000 পুলিশ সদস্য পোশাকে ও সাদা পোশাকে সার্বক্ষণিক মোতায়েন থাকবে। বাতন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টটি পরে দেখে নেব, চলে যাচ্ছি পরের সংবাদে। এদিকে শেরপুর, নেত্রকোনা ও গোপালগঞ্জের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। ফলে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি অস্থায়ী শহীদ মিনার তৈরি করে শুধু জাতীয় পতাকা তুলেই দায়িত্ব পালন করেন শিক্ষকরা। ভাষা শহীদদের স্মৃতি ও সম্মান রক্ষায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি সকলের। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, নেত্রকোনা প্রতিনিধি দেবচন্দ্র দাস ও গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহার প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা রাজিয়া। শেরপুরে মোট 1058টি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই নেই শহীদ মিনার। প্রতীকী স্তম্ভে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে শিক্ষার্থী ও শিক্ষকেরা। বই পড়ার পাশাপাশি ভাষা দিবসের গুরুত্ব বুঝতে শহীদ মিনার স্থাপন জরুরি বলে মনে করেন শিক্ষকরা। শহীদ মিনার নির্মাণের জন্য সরকারি কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয় না। কর্তৃপক্ষের আবেদন করছি যাতে এই এলাকার ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য মডেল হিসেবে শহীদ মিনার স্থাপন করা হয়। আমাদেরকে 12 কিলোমিটার হেঁটে শহীদ মিনারে ফুল দিতে হয়। বিদ্যালয় কর্তৃপক্ষকে সম্পৃক্ত করে শহীদ মিনার স্থাপনের কথা জানালেন এই কর্মকর্তা। অলরেডি সে প্ল্যানটা আমরা নিয়েছি। সংস্কার বা যেখানে যেখানে আমাদের তৈরি করা দরকার সেটা আমরা উদ্বুদ্ধ করছি যে লোকাল লোকজনকে প্লাস স্কুলের প্রতিষ্ঠানগুলোকে এটা করে ফেলার জন্য। নেত্রকোনায় মোট শিক্ষা প্রতিষ্ঠান 1877টি। এর অধিকাংশতেই শহীদদের প্রতি সম্মানে তৈরি করা হয় বিকল্প ব্যবস্থা। ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানাতে ও বাস্তব ধারণা দিতে শহীদ মিনার স্থাপন জরুরি বলে মনে করেন স্থানীয়রা। আমরা প্রতি বছর কলা গাছ বা অন্যান্য জিনিস দিয়ে ওই দিবসটা উদযাপন করে থাকি। আমরা সরকারের কাছে দাবি করি যেন আমাদের একটা শহীদ মিনার বানিয়ে দেওয়া হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তালিকা তৈরির কথা জানান এই কর্মকর্তা। প্রত্যেকটা স্থানীয় শহীদ মিনার আবশ্যক, কতগুলো বিদ্যালয়ে আছে তা জেনে বাকিগুলোতে কিভাবে করা যায়, প্রয়োজনে স্থানীয় জনগণের সাহায্য নিয়ে যাতে করা যায় ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জে 822টি প্রাথমিক ও 197টি মাধ্যমিক বিদ্যালয়ের 90 ভাগে শহীদ মিনার নেই। প্রতিটি মাতৃভাষা দিবসে বাঁশ, কলা গাছ বা মাটি দিয়ে মিনার তৈরি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতিষ্ঠানগুলোতে। স্কুলের শহীদ মিনার নেই, আমরা কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করি। আমাদের দাবি আমাদের প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার হোক। সব স্কুলে শহীদ মিনার তৈরিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সকল স্কুলে হয়তো এখনো হয়নি, অনেক ক্ষেত্রে জায়গার সংকট কারণ থাকতে পারে বা তাদের উদ্যোগের অভাব থাকতে পারে। আমরা স্কুল সমূহকে অনুরোধ করব এবং প্রয়োজনে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হবে। সুলতানা রাজিয়া, এসএটিভি নিউজ ডেস্ক। জার্মানিতে 2 দিনের সফর শেষে দেশে ফেরার পথে আবুধাবিতে যাত্রা বিরতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার রাত 10:45টায় মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। আবুধাবিতে 6 ঘন্টা যাত্রা বিরতি করে রাতে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এদিকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মিয়ানমারের শরণার্থীদের অস্থায়ী পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাইড লাইনে শনিবার মিউনিখের বাইরিশার হফ হোটেলে 2 নেতার এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে বলেন,
মিয়ানমারের শরণার্থীদের বিষয়টি বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছে। তবে পর্যটন শহর কক্সবাজারে তাদের কর্মকাণ্ডের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও স্যানিটেশন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সেখানে তারা খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি প্যানেল আলোচনায় অংশ নেন। এতে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তার সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন। Climate change is a global issue and its solution should also be global. It requires combined, concerted and coherent actions. Non-compliance by one state could threaten the survival of all. We must, therefore, share responsibility for ensuring security. Bangladesh has, adopted the plan after COP15. COP15, I was present there. I was one of the core member. 25 members committee was formed that time. দূষিত বায়ুর দিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় নগরী। বায়ু দূষণে প্রতি বছর দেশে মারা যাচ্ছে কমপক্ষে ১.৫ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি গবেষণা প্রতিষ্ঠানের এমন তথ্যে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। বায়ু দূষণের কারণে বিভিন্ন বয়সের মানুষ অ্যাজমা, ক্যান্সার ও শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হলেও শিশু এবং বয়স্করা রয়েছেন বেশি ঝুঁকিতে, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতেও। প্রতিরোধে তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফরিদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত মহসিন কবিরের প্রতিবেদনে। বায়ুতে সাধারণত ৭৮ ভাগ নাইট্রোজেন, ২১ ভাগ অক্সিজেন এবং খুবই সামান্য মাত্রায় আর্গন, নিয়ন, হাইড্রোজেন, হিলিয়াম এবং কার্বন ডাই অক্সাইড থাকে। এসব উপাদানের কোনোটির মাত্রা কম বেশি হলেই সেই বায়ু দূষিত হিসেবে চিহ্নিত হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ ইফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ঢাকার বাতাসে পরিচালিত গবেষণা থেকে জানিয়েছে, মানবদেহের জন্য এই বায়ুতে ক্ষতিকর মাত্রা এখন PM 2.5। এই কারণে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে কয়েক লাখ মানুষ। জানা রোগীগুলো কিন্তু বায়ু দূষণের কারণে বেশি আক্রান্ত হবে, যারা বেশি রিস্কে থাকে, যেমন আপনার বয়োজ্যেষ্ঠ যারা, সিনিয়র সিটিজেন আর শিশু যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন এই বায়ু দূষণের জন্য তাদের শ্বাসজনিত কষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কিয়েকটেসিস এবং ফুসফুসের অন্যান্য কিছু জটিল রোগ এই বায়ু দূষণের জন্য হয়ে থাকে। গবেষণা বলছে 1990 থেকে 2015 সালের মধ্যে বিশ্বে বায়ু দূষণ সবচেয়ে বেশি বেড়েছে ভারতের পরই বাংলাদেশে। এজন্য বছরে মারা যাচ্ছে প্রায় 1.25 লাখ মানুষ। ধরুন ঠান্ডা লাগলে বাড়ে, গরম লাগলে বাড়ে, এমনি চলাফেরা করতে অসুবিধা। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো যে আপনি যে ধুলাবালির কাজ করেন সেই কাজটা আপনি সিগারেট খাওয়ার কারণে শ্বাসকষ্ট হয়েছে আপনার। উন্নয়নের নামে বছর জুড়েই ঢাকায় অনিয়মতান্ত্রিক ও দীর্ঘমেয়াদী খোঁড়াখুড়িতে ধুলোবালি দূষণে আক্রান্ত বায়ু। সেই সাথে গাড়ির কালো ধোঁয়া, নগরের চারদিকে পুরনো ও বাতিল প্রযুক্তির ইট ভাটার ধোঁয়া এবং যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা পচেও দূষিত হচ্ছে বায়ু। যখন আমরা কোথাও মুভ করতেছি তখন আমাদের টেনশন করতে হচ্ছে ধুলাবালি, বাচ্চা কাচ্চা সমস্যা হচ্ছে, নিজেদের সমস্যা হচ্ছে। বারবার যে এই যে রাস্তা ঠিক করা, এটা একটা দাবি যে একবারে একটা কাজ সংস্কার করলে ভালো হয়। রাজশাহী শহর 2 বছরে ৬৭% তার ধুলো দূষণ কমিয়ে পৃথিবীতে 1 নম্বর শহরে পরিণত হয়েছে। সেই একই দেশে আমরা আজকে রাজধানী শহরে প্রতি বছর ধুলো দূষণের আক্রমণের শিকার হব, এটি মেনে নেওয়া যায় না। যেভাবে নগর উন্নয়নের নামে, ফ্লাইওভার প্রকল্পের নামে দিনের পর দিন ধুলো দূষণের মধ্যে রেখে দিয়েছেন, এই প্রকল্পগুলো প্রমাণ করে আমরা এ বিষয়ে জনদুর্ভোগকে মোটেই গ্রাহ্যতার মধ্যে নিই না। রাজধানীর 6টি স্কুলের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, শতকরা 47% শিক্ষার্থী ফুসফুসের রোগে আক্রান্ত। সুশাসনের অভাবে বায়ু দূষণ বাড়াকেই এজন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। মহসিন কবির, এসএটিভি, ঢাকা। আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় 8 আসামির ফাঁসির আদেশ দিয়ে বিচারিক আদালতের দেয়া রায়ের ডেথ রেফারেন্সের পেপার বুক তৈরি করেছে হাইকোর্ট। দুপুরে হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়াজ এ তথ্য জানান। মামলার নথি থেকে জানা যায়, পুরান ঢাকার দর্জি দোকানে বিশ্বজিৎ দাস হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 21 ছাত্রলীগ কর্মীর মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড, 13 জনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে 20,000 টাকা জরিমানার আদেশ দিয়ে বহুল আলোচিত এই মামলার রায় দেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক ABM নিজামুল হক। পরবর্তীতে বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিপক্ষ।
টানা 6 দিন পর আজ থেকে রাজধানীর কোথাও কোথাও মাংস বিক্রি শুরু করেছেন ব্যবসায়ীরা। রোববার সাধারণত ঢাকায় পশু জবাই করা হয় না, কিন্তু 6 দিন বন্ধ থাকায় ভোক্তা চাহিদার কথা বিবেচনা করে এই নিয়ম শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে সকালে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত সচিব মুন্সি শফিউল হকের কাছে হাটের ইজারা বাতিল, ট্যানারি শিল্প স্থানান্তর করে চামড়া বিক্রির ব্যবস্থা ও পশু আমদানির দাবি তুলে ধরেন। এ সময় সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, চামড়া শিল্প স্থানান্তরিত না হওয়ায় এর মূল্য কমে যাচ্ছে। এছাড়া একটি নির্দিষ্ট বাহিনীর হাতে গরুর হাটগুলো ইজারা দেয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেন তিনি। বৈধ পথে ভারত, ভুটান, নেপাল ও মিয়ানমার থেকে পশু আমদানি করা গেলে সুলভ মূল্যে মাংস বিক্রি করা যাবে বলেও আশ্বাস দেন ব্যবসায়ী নেতারা। গাবতলীতে সমিতির নিজ কার্যালয়ে বিকেল 5টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে এ সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দর্শক, ফিরে আসছি প্রথম রিপোর্টটিতে। আগে জানিয়েছি মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বইমেলা প্রাঙ্গণে 4 স্তরের নিরাপত্তা থাকবে, জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। দেখুন বাতেন বিপ্লবের প্রতিবেদনটি। মহান 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আগের দিন রাত 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় নিরাপত্তা পাস ছাড়া কোনো ধরনের যানবাহন চলতে দেবে না পুলিশ। এই সময় চলাচলের একটি রুটম্যাপ নির্দেশনা দিয়েছে 21 উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি। জনসাধারণ পুরানো হাইকোর্টের সামনে রাস্তা দিয়ে দোয়েল চত্বর, বাংলা একাডেমি, টিএসসি মোড়, ভিসি চত্বর হয়ে নীলক্ষেতের বাম দিকের রাস্তা বরাবর সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যেতে পারবেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানান, নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজনদের যে কোনো স্থানে তল্লাশি করা হতে পারে। আমরা সাধারণ দর্শকদের জন্য জগন্নাথ হলের পলাশির গেটটা খুলে দিব, তবে যতক্ষণ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য ভিআইপি বৃন্দ যারা দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনারে ঢুকবেন তারা ফুল দিয়ে এই এলাকা ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত পলাশির এই গেটে সকলকে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমি সকলকে আমাদের তিনি আরও জানান, 21-এর নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে মৎস্য ভবন থেকে নিউ মার্কেট, দোয়েল চত্বর থেকে পলাশী মোড় পর্যন্ত প্রতিটি এলাকা ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় থাকবে। ডগ স্কোয়াড, সোয়াট এবং বোম ডিসপোজাল টিম তারা প্রস্তুত থাকবে। এবং বিশেষত্বের মধ্যে এবার আপনি দেখেছেন যে আমাদের এই নিরাপত্তাটা এবার 4 স্তর বিশিষ্ট করা হয়েছে। অর্থাৎ আমরা বক্সিবাজার, চানখারপুল, কাকরাইল, আমাদের শাহবাগ, এদিকে নিউ মার্কেট পর্যন্ত পুরো এলাকার মধ্যে কেউ ঢুকতে হলে সেটাকে তল্লাশি করে ঢুকতে হবে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তারপরও নিরাপত্তার খাতিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। বাতেন বিপ্লব, এসএটিভি, ঢাকা। সাংবাদিক সাগর রুনি হত্যা মামলা আইনগতভাবে নিষ্পত্তি করতে না পারা সরকারের ব্যর্থতা বলে স্বীকার করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে যোগ দিয়ে কথা বলেন তিনি। ওয়েজ বোর্ড এবং সম্প্রচার কমিশনে ডিআরইউ প্রতিনিধি রাখার দাবির পক্ষে একমত দেন তথ্যমন্ত্রী। সামনের ওয়েজ বোর্ডে ইলেকট্রনিক মিডিয়ার অন্তর্ভুক্তির কথা জানান তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব নির্বাচন ভণ্ডুল করার প্রয়াস। এ সময় ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাগর রুনির হত্যাকাণ্ডটা মর্মান্তিক এবং এই ব্যাপারে আমরা আইনগত নিষ্পত্তি না করতে পারাটা এটা আমাদের ব্যর্থতা। যে ওয়েজ বোর্ড আগামীতে যেটা করব সেখানে অবশ্যই ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের অন্তর্ভুক্ত হবে। রাজশাহী মহানগরীতে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে কাউসার আলী নামে একজন নিহত হয়েছে। র্যাব 5 জানায়, শনিবার রাতে তাদের একটি নিয়মিত দল নগরীর বুথপাড়া এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কজন সন্ত্রাসী আমবাগান থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে, র্যাবও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে কাউসারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আহত 2 র্যাব সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ছোরা ও একটি বড় হাসুয়া উদ্ধার করা হয়েছে। আর্জেন্টিনায় বাস উল্টে 19 জন নিহত হয়েছে। চিলি সীমান্তের কাছে দেশটির অ্যান্ডেসের কাছে ওই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কর্মকর্তারা। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক যাত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, যাত্রীরা উদ্বেগ প্রকাশ করার পরও বাসটি খুব দ্রুত গতিতে চালানো হচ্ছিল। বৃহত্তম অ্যাকনকাগুয়া পর্বতের কাছে ওই দুর্ঘটনা ঘটে। এশিয়ার বাইরে এটি দ্বিতীয় উচ্চতম পর্বত। বাস দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় 3 শিশু নিহত হয়। এর আগে 2015 সালে আর্জেন্টিনার উত্তর পশ্চিমাঞ্চলে একটি বাস ব্রিজ থেকে পড়ে গিয়ে কমপক্ষে 41 জন নিহত হয়। এর মধ্যে অধিকাংশই ছিল পুলিশ কর্মকর্তা। গুগল গ্লাস ব্যবহার করে অস্ত্রোপচার সম্প্রচারকারী চিকিৎসক শাফি আহমেদকে ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপাইরেশন BBPI এই সম্মাননা দেয়। অভিনব চিন্তা, কঠোর পরিশ্রম কিংবা মেধা দিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো ব্রিটেনে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শাফি আহমেদকে পারসন অব দ্য ইয়ার 2017 সম্মানে ভূষিত করে সংগঠনটি। বিস্তারিত হেফাজুল করিম রকিবের প্রতিবেদনে। যুক্তরাজ্যের সফল ব্যক্তিদের গল্প তুলে ধরে BBPI প্রকাশ করেছে 100 ব্রিটিশ বাংলাদেশির তালিকা। লন্ডনে ইউরোপের সবচেয়ে উঁচু ভবন দ্য শারের 24 তলায় ষষ্ঠবারের মতো বসে এই সফল বাংলাদেশিদের মিলন মেলা। এবারের পারসন অব দ্য ইয়ার 2017 অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, বাংলাদেশি পরিবারের সন্তানদের এমন সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অবদান অনেক। বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন নারী আজ ব্রিটেনের পার্লামেন্টে নেতৃত্ব দিচ্ছেন, যা অবশ্যই গর্বের। অন্যান্য ক্ষেত্রেও আমাদের বাংলাদেশিদের অবদান অনেক বেশি। বাংলাদেশি কমিউনিটির মধ্যে নারীর ক্ষমতায়নের বিষয়টি অনেক উৎসাহব্যঞ্জক, যা ব্রিটেনবাসীর জন্য অনুকরণীয়। পারসন অব দ্য ইয়ার সম্মানে ভূষিত হওয়ার পর শাফি আহমদ বলেন, প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভালো কাজের অবদান স্বরূপ BBPI 100 জনের নাম ঘোষণা করেছে, যা বাংলাদেশি যুবকদের ভালো কাজ করার প্রতি উৎসাহ যোগাবে। BBPI এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ বলেন, BBPI এর 100 এর তালিকাটি ব্রিটেনে বাংলাদেশিদের মধ্যে থেকে সেরা প্রতিভা খোঁজার চেষ্টা করা হয়। আমরা কমিউনিটির এত অ্যামেজিং পিপল আসুন যারা আমরা রেকগনাইজ করলাম, হোপফুলি তারা ইন্সপায়ার করবা আমরা নেক্সট জেনারেশনরে, যে তারা ভবিষ্যতে এইভাবে হইতে পারে। নিজেদের সফল মানুষগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে BBPI এর এই প্রচেষ্টা অন্যদের সাহসী ও উদ্যোগী হতে উৎসাহ দেয় বলে মনে করেন প্রবাসীরা। হেফাজুল করিম রকিব, SATV, লন্ডন। রোলবল বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। হংকং, ভুটানের পর মিয়ানমারকে 11-0 গোলে উড়িয়ে দিয়ে 1 ম্যাচ হাতে রেখে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। সকালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হয় বাংলাদেশ। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে দুর্দান্ত জয় তুলে নেন হৃদয় আসিফরা। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণভাগ। প্রথমার্ধ 6-0 গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ, তবে দ্বিতীয়ার্ধে আরও ক্ষুরধার আক্রমণ করে লাল সবুজরা। প্রতিপক্ষের জালে জড়ায় আরও 5 গোল। বাংলাদেশের হৃদয় 4 গোল করেন। 3 ম্যাচে হৃদয়ের গোল সংখ্যা 19। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাও তিনি। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে 19-1 গোলে ও ভুটানকে 9-2 গোলে হারায় বাংলাদেশ। দুপুরের SATV সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। 21শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার সহ আশপাশের এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নাশকতার আশঙ্কা দেখছে না পুলিশ। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক। দেশের পথে শেখ হাসিনা। দূষিত বায়ুর দিক থেকে এখন বিশ্বের দ্বিতীয় নগরী ঢাকা। প্রতি বছর মারা যাচ্ছে 1.25 লাখ মানুষ। অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব। টানা 6 দিন বন্ধ রাখার পর রাজধানীর কোথাও কোথাও মাংস বিক্রি শুরু। সচিবালয়ে ব্যবসায়ীদের 4 দফা দাবি পেশ। বিকেলে বৈঠক।
এই ছিল দুপুরের এসএটিভি সংবাদে। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।